আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো, আজ 1 জুলাই ছিল। গত বছরের 1 জুলাই থেকে যে আন্দোলনের সূচনা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেটি 36 দিনের মাথায় সফলতার মুখ দেখে 5 আগস্ট, যেটিকে তারা 36 জুলাই বলেছেন, সেই 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান এবং এর মাধ্যমে একটি শাসনের 15 বছর 17 বছর যেটি বলা হচ্ছে একটি স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসন, তার পতন ঘটে। এর আগে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো টানা আন্দোলন, গুম, খুন, হত্যা, নির্যাতন এবং সরকার বিরোধী নানা রকম আন্দোলন করেছেন তারা, এবং সেগুলোরই প্রতিফলন এই জুলাই গণঅভ্যুত্থান, এমনটি কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বলছেন, নেতৃবৃন্দ বলছেন। আজ এই দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের রাজনৈতিক দল, সংগঠন সবারই নানা ধরনের কর্মসূচি ছিল। আজকে সন্ধ্যার পর দিনব্যাপী দুপুর থেকে কর্মসূচি শুরু হয়। বিএনপির একটি কর্মসূচি ছিল, বেগম খালেদা জিয়া সেখানে কথা বলেছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান তিনি জানিয়েছেন এবং একটি কথা বলেছেন যে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। আর একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এখন জনগণের ঐক্য বেশি প্রয়োজন। এছাড়া তিনি সংখ্যানুপাতিক নির্বাচনের যে দাবিটি উঠেছে সেটি নিয়ে কথা বলেছেন এই ব্যবস্থায় ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আর জুলাই সনদের দাবিতে কর্মসূচি হয়েছে। এছাড়া এনসিপি কর্মসূচি যে ঘোষণা করেছিল সেই অনুযায়ী তারা বলেছে যে আগে তারা ফ্যাসিবাদ বিদায় করেছেন, এখন নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নেমেছেন। এই বিষয়গুলো এছাড়া জুলাই আন্দোলনের পর, জুলাই অভ্যুত্থানের পর এই গত 1 বছরে কি পরিবর্তন হয়েছে, শুধুই কি সরকারের বিদায় হলো না নতুন বাংলাদেশ যে বলা হচ্ছে সেই দিকে আমরা যাচ্ছি কিনা, এগোচ্ছি কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন আমার ডান পাশে জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে স্বাগত জানাই। আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনাকেও স্বাগত জানাই। জনাব আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরে কি পরিবর্তন দেখছেন, আশা অনুযায়ী পরিবর্তন দেখছেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গত বছরের এই সময়টাতে আসলে কি হচ্ছিল দেশে, আমাদের যেহেতু জাতি হিসাবে আমাদের গোল্ডফিশ মেমোরির একটা সুনাম আছে, একটু মনে করিয়ে দেই। জুনে বাজেট হয়ে গেল এবং এই সময়টাতে দেশে প্রচুর বন্যা চলছিল, যদি মনে থাকে আপনার শিক্ষকদের একটা আন্দোলন চলছিল, আর উপকূলীয় অঞ্চল জুড়ে ব্যাপক ঝড় বন্যা হয়েছে এবং সরকার যে বন্যার জন্য যে বাজেট দিয়েছে ওটাতে আমার মনে আছে যে আমরা প্রেস ব্রিফিংয়ে এই কথাটা তখন বলেছিলাম এবং অনেক গণমাধ্যম সেটাকে হেডলাইন করেছে যে জনপ্রতি 5 কেজি চাল এবং 10 টাকা নগদ সাহায্য তখনকার সরকার দিয়েছিল ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের লোকদেরকে। এইটার পাশাপাশি হচ্ছে জুনে মামলার রায় হয়ে গেল আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা একটা মামলা টামলা করে টোরে আপনার কোটাটাকে আবার রিইনস্টেট করলো 5ই জুন, এবং সেটার ফলো আপ আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থেকে শুরু করে সারা দেশে অফ অ্যান্ড অন চলছিল। আপনার মনে থাকার কথা, ঠিক তার কিছু সময় আগে পরে মিলায়ে দিল্লি এবং বেইজিং সফর থেকে ফিরলেন। বেইজিং সফরটা ওয়াজ এ ডিজাস্টার। সে 2 দিনের সফর কাট করে আর্লি চলে আসছেন। কথা বলা হয়েছে তার সফর সঙ্গী, তার মেয়ে হাবিজাবে কেউ একজন অসুস্থ হয়ে গেছে। ভাবখানা এরকম যে বাংলাদেশের ট্রিটমেন্টের কোয়ালিটি এতই ভালো ছিল যে এরকম চীনের মতো একটা উগান্ডা টাইপের দেশে জ্বরের ওষুধ খাওয়াটা নিরাপদ না, তাই বাংলাদেশের মতো সিঙ্গাপুরে উনি 2 দিনের সফর গুটায় চলে আসছেন। তো সেই রকম একটা সিনারিওতে আমরা তখন আন্দোলন সংগ্রাম চলছে এই কোটা বিরোধী জায়গা থেকে আর কি। তো সাডেনলি প্রায় 11 মাস হতে চলবে আগামী সপ্তাহে। আমাদের অর্জনের প্রথম জায়গাটা হচ্ছে যে আপনার পৃথিবীতে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় সারা দুনিয়াতে আপনার গৃহযুদ্ধ হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা, এবং গৃহযুদ্ধ হবার জন্য একটা রাষ্ট্রে যা যা উপকরণের থাকার প্রয়োজন ছিল গত জুন জুলাই আগস্টে তার প্রত্যেকটা উপকরণ এই দেশে ছিল।
গৃহযুদ্ধটা লাগে কোথায়? একটা ক্ষমতার প্রচণ্ড রকম ভারসাম্যহীনতা যদি তৈরি হয়, যে বিশাল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা একদিকে আর অল্প কয়েকটা মানুষের গোয়ার্তুমিটা আর একদিকে, এই আকাঙ্ক্ষা এবং গোয়ার্তুমির ভারসাম্যহীন অবস্থার নাম হচ্ছে গৃহযুদ্ধ। যখন মানুষ আর মেনে নিতে পারে না যে এনাফ ইজ এনাফ। এবং গান্ধীকে যেখানে আপনার ভারতীয় উপমহাদেশে অহিংস আন্দোলনের জনক বলা হয়, আমি এইটা এখন আর বলতে নারাজ। আমাদের গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যে কিভাবে লাঠি আর বুক পেতে দিয়ে হাসিনার মতো একটা 16 বছরের ফ্যাসিবাদকে বাংলাদেশকে তাড়ানো হয়েছে এবং কোথাও অস্ত্র ব্যবহার করা হয়নি। তো ইটস এ হিউজ হিস্টোরিক্যাল আন্দোলন ছিল এটা, এবং সেখানে রাজনৈতিক দলগুলো ব্যাকফুটে ছিল অবভিয়াস স্ট্র্যাটেজিক রিজনে, আর ছাত্র জনতারা ফ্রন্টলাইনে লিডারশিপ দিয়েছে। তো সেই বাস্তবতায় একটা, এবং আওয়ামী লীগের নেতারাও কিন্তু বারবার বলেছে ক্ষমতাচ্যুত হইলে লাখ লাখ লাশ পড়বে, পলানোর করা জায়গা পাওয়া যাবে না, এইটা সেটা এসব কথা বলেছে। তো সেখানে দেখেন আপনার আন্দোলনের চলমান অবস্থা এবং তার পরবর্তী কয়েকদিনে মিলায় 28, 30, 32 জন আওয়ামী লীগের খুবই লো লেভেল লোকজন মারা গেছে, বিভিন্ন জায়গায় খুন হয়েছে। আওয়ামী লীগের প্রমিনেন্ট কোনো নেতা বাংলাদেশে খুন হয়নি, কোনো নেতা খুন হয়নি। আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের জেলা কমিটির অমুক নেতা, সেরকম নেতা, এরকম নেতা, এমপি, মন্ত্রী, সাবেক হাবিজাবি কেউ খুন হয়নি, একজনও খুন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলো যে হিস্টোরিক কন্ট্রিবিউশনের জায়গাটা আছে, এটা অনেক সময় আমাদের গণমাধ্যমে সাফিসিয়েন্টলি অ্যাপ্রিসিয়েট করা হয় না। যেমন বিএনপির ব্যাপারে অনেক বদনাম, কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওই সময়টাতে নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করবার জন্য যে সিরিয়াস মেসেজ দিয়েছেন, টোটাল লিডারশিপ, কোনো প্রতিশোধে যাওয়া যাবে না, তাহলে ক্যারিয়ার শেষ করে দেব, দল থেকে বহিষ্কার করে দেব, মানে হুমকি ধামকির উপরে রাখছে নেতাকর্মীদেরকে। এবং নেতাকর্মীরা কিন্তু লার্জলি এটা মেনে চলছে, মানে একটা দুইটা বিচ্ছিন্ন এদিক সেদিকের ঘটনা ছাড়া মোটা দাগে কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা, জামাতের আমির, হেফাজতের আমির, চরমনায়ের আমির, এই যত নেতৃবৃন্দ আছে পলিটিক্যাল পার্টির, সবাই কিন্তু আপনার রেভেঞ্জ অ্যাটাক বলতে যেটা প্রত্যাশিত ছিল এই ধরনের ঘটনাতে, এবং খুবই যৌক্তিক এই প্রতিশোধের অ্যাটাকটা সারা দুনিয়াতে যৌক্তিক ভায়োলেন্স হিসাবে গ্রহণ করা হয়। ইমানসিপেটরি ভায়োলেন্স বলে পলিটিক্যাল সায়েন্সে। মুক্তির সহিংসতা, এটা বিজয়ের সহিংসতা, এটা আজাদির সহিংসতা। তো সেই জায়গাতে তেমন কিছুই হয়নি। তাহলে এই সরকার অথবা এই অভ্যুত্থানের আজকে এসে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটার ফার্স্ট সাকসেস হচ্ছে যে দেশ কোনো রকমের গৃহযুদ্ধের দিকে যায় নাই। এবং ডক্টর ইউনূসকে যদি আমরা কোনোদিন স্মরণ করি, এই কারণে স্মরণ করতে হবে, সাথে সকল ফোর্সেস, পলিটিক্যাল পার্টি ফোর্সেস, সিভিল মিলিটারি ফোর্সেস এবং ছাত্র জনতারা সবাই এটা মেনে চলেছে। দ্বিতীয় অ্যাচিভমেন্ট হচ্ছে রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধের পরে বাংলাদেশ থেকে অথবা এই অঞ্চল থেকে 190 বছরে যে লুট হয়েছে, এবং এই লুটের কারণে যেটা হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুইটা দুর্ভিক্ষ হয়েছে এই ব্রিটিশ কলোনিয়াল আমলে। 1757 সালে পলাশিতে বাংলা স্বাধীনতা চলে যায়, 1777 সালে বাংলা হচ্ছে 1176। এই সময়টাতে 20 বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়। এবং দুর্ভিক্ষ হয় কোন অঞ্চলে? যেই অঞ্চলটা তখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল পৃথিবীর, 1700 খ্রিস্টাব্দে সারা পৃথিবীর গ্লোবাল জিডিপির 28% প্রডিউস করতে হচ্ছে এই মোঘল এম্পায়ার। আর এই মোঘল এম্পায়ারের সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল, বাংলা, যারা এই 28%-এর 13 থেকে 14% প্রডিউস করত। পৃথিবীতে এখন পর্যন্ত গত 200 বছরে কোনো পাওয়ার জন্মায় নাই যে গ্লোবাল জিডিপির 15% প্রডিউস করে। এখনো আমেরিকা প্রডিউস করে না গ্লোবাল জিডিপি, ইউরোপ প্রডিউস করে না। তো সেই রকম একটা ধনী দেশে ব্রিটিশ কলোনি 20 বছরের ভিতরে দুর্ভিক্ষ হয়েছে। বাংলাদেশ সহ এই আশেপাশে বিহার, উড়িষ্যা অঞ্চল মিলায়ে 1/3 to half পপুলেশন ওয়াইপড অফ হয়ে গেছে। ডব্লিউ হান্টারের যদি লেখা পড়েন দ্য ইন্ডিয়ান মুসলমানস, সেখানে বলেছে যে আমি প্রথমবার যখন মোঘল এম্পায়ারের সময় বেড়াতে এসেছিলাম, এখানে ঘুরতে আসছিলাম, সে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিল, সে বলেছে যে আমি এই অঞ্চলে ঘুরে ঘুরে কোনো গরিব মানুষ দেখি নাই। আর ব্রিটিশরা কলোনির পরে দায়িত্ব নেবার পরে বলেছে যে আমি এখানে কোনো ধনী মানুষ, সচ্ছল মানুষ দেখি নাই। তাহলে এই রূপান্তরের পরের যদি লুট কিন্তু একটা ইংরেজি শব্দ লেখা হয়, কিন্তু এটা ইংলিশ অরিজিন শব্দ না। শশী থারুর তার বইতে লিখেছে মজা করে যে ব্রিটিশরা শুধু ভারতের সম্পত্তি লুট করে নিয়ে যায় নাই, তারা লুট শব্দটা পর্যন্ত লুট করে নিয়ে ইংরেজি শব্দ নিয়ে গেছে।
অতএব সেই লেভেলের কলোনিয়াল লুটের পরে বাংলাদেশে দেখেন গত 16 বছরে কি লুট হয়েছে। শ্বেতপত্র কমিটি যেটা হয়েছে বলেছে 15 থেকে 20 বিলিয়ন ডলারের কথা বলেছে। আমি মনে করি এটা খুবই মডেস্ট, একটা জেনারেস অ্যাকাউন্ট। 234 বিলিয়ন ডলার একটা দেশ থেকে লুট হওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল। আমার 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে আওয়ামী লীগ। বাংলাদেশে যে পরিমাণ চুরি হয়েছে প্রশাসনিক জায়গাতে, প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ রাস্তার পিচ 6 মাস পরে উঠে গেছে। এই ধরনের লুটপাট পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। বাংলাদেশে আমরা এখনো কেউ না খেয়ে নাই, আমার কৃষক এখনো প্রডিউস করছে। তো প্রফেসর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের সবার যদি সফলতা বলেন যে দেশ এই গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ, এই দুইটা বড় ধকলের মধ্যে পড়ে নাই, যদিও পড়ার সকল উপকরণ আওয়ামী লীগ প্রস্তুত করে রেখে গিয়েছিল। এর বাইরে আরো অনেক, আমাকে রিপন ভাইকে এখন আর ভয়ে ঘুমাইতে হয় না, আমরা বাসায় ঘুমাইতে পারি। রিপন ভাইকে এখন হাজিরা দিতে যাইতে হয় না, মিথ্যা মামলার ঝই ঝামেলা নাই। ডিজেফআই, এনএসআই আমাদেরকে ডিস্টার্ব করা একদম বন্ধ করে নাই, বাট আগের থেকে অনেক কম। তো সব মিলায়া যে হিউজ, মানে এই যে রিলিফ পকেটে, আপনি যদি না খেয়ে থাকেন, না খেয়ে থাকারটা ক্ষুধার কষ্ট আছে, এই কষ্টটার থেকেও বড় কষ্ট হচ্ছে যদি আপনি ঘুমাইতে না পারেন। আপনার সব আছে কিন্তু আপনি বাড়িতে থাকতে পারেন না। আপনার ফ্রিজে খাবার ভরা আছে কিন্তু আপনার বউ পোলাপান নিয়ে আপনি একবেলা খাইতে পারেন না। আপনার প্লট আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, ওগুলাতে আপনি চড়তে পারেন না। আপনার আখ খেতে গিয়া, ধান খেতে গিয়া রাতের বেলা ঘুমাইতে হয়। আপনার কোটি কোটি টাকা সম্পত্তি আছে কিন্তু আপনি জীবন এনজয় করতে পারেন না, চোরের মতো পালায় বেড়াইছেন 16 বছর 17 বছর। হিউজ সাকসেস। আবার আসবো আপনার কাছে, শুনতে ভালোই লাগে আপনি যেভাবে বলেন। আসলে আমারও সুযোগ নিয়ে যাওয়ার যেমন রিপন রিলিফের কথা তিনি বলছিলেন যে এই যে নির্যাতনের মধ্যে অত্যাচার ছিল যেটি, সেই জায়গাটায় এখন আর আপনারা নাই। এখন নতুন বাংলাদেশ করার যে চেষ্টা, সেই চেষ্টায় সব রাজনৈতিক দলগুলোই চেষ্টা করছে। পরিবর্তন বা জন আকাঙ্ক্ষা পূরণের দিকে এগোচ্ছি কি আমরা রাজনৈতিক দলগুলো? ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত একটা বড় মাপের কথা। গতকালকে রাতে আমাদের দলের তরফ থেকে শহীদ মিনারে একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে আমি একটু বক্তব্য রেখেছিলাম। আমাদের জাতি হিসেবে আমরা নানা ক্রাইসিস থেকে, আমরা নানা স্ট্রাগল থেকে, সবটা তো শুধু ক্রাইসিস থেকে স্ট্রাগল, নানা ক্রাইসিস স্ট্রাগল থেকে আমরা অনেকগুলো অপরচুনিটি পাই, কিন্তু সেই অপরচুনিটিগুলো আমরা কাজে লাগাতে পারি না, অথবা মিস করি, অথবা হারিয়ে যায় ইত্যাদি। হারিয়ে যাওয়ার সাথে আমাদের স্বপ্নগুলো হারিয়ে যায়, আমাদের আকাঙ্ক্ষাগুলো হারিয়ে যায়। আপনি যদি শুরুটাই ধরেন, ফুয়াদ তো অনেক চমৎকার বর্ণনা দিয়েছেন, অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। আমি যদি একেবারেই 72 সাল থেকে ধরি বাংলাদেশটাকে, বাংলাদেশ যখন ইন্ডিপেন্ডেন্স গেইন করলো, তখন কি আমাদের জন্য একটা অপরচুনিটি আসেনি? এটা নতুন বাংলাদেশ, নিউ রিপাবলিক, যেই কারণে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম। আমাদের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, অল দোজ থিংস যেগুলো আমাদের সংবিধানের মধ্যে যেগুলো উল্লেখ করা আছে, প্রতিশ্রুতি আছে, শুধু কথা উল্লেখ না, শুধু আমি বলবো প্রতিশ্রুতি আছে। তো সেগুলোকে আমরা 72 সালের পরে সেগুলোকে আমরা করতে পেরেছি, সেগুলোকে আমরা কখনই আমরা কি এনজয় করেছি? আমরা কি এগুলো আমাদের জাতীয় জীবনে তার কি কোনো রিফ্লেকশন ছিল না? কেন ছিল না? কারণটা হচ্ছে যে 72 সালে যে গভর্নমেন্ট ইনস্টলড হলো, আওয়ামী লীগ যেই দেশ স্বাধীন হওয়ার পর তারা যে সরকারটা গঠন করলেন, তারা স্ট্রেইট মানুষের যে অধিকার থাকতে পারে সেটা তারা ডিক্লাইন করলেন। যে প্রতিশ্রুতিগুলো তাদের রচিত প্রণীত যে সংবিধান ছিল, সেই প্রণীত সংবিধানে যে শব্দাবলী তারা বর্ণনা করেছেন, সেগুলোর সাথে তাদের বাস্তবে কোনো সম্পর্ক ছিল না। তারা এটাকে জাস্ট ডিনাই করতো তারা। এবং এই যে যদি আপনি গুমের রাজনীতি বলেন, ইয়াস, ইট ওয়াজ স্টার্টেড ডিউরিং শেখ মুজিবস রুল। ওই শেখ মুজিবের শাসনামলে আপনার গুমের রাজনীতি শুরু হয়েছে। আপনি ইনডেমনিটির কথা যদি বলেন, সেটাও কিন্তু আপনার যেটা অনেকে বলে যে জিয়াউর রহমান আমলে ইনডেমনিটি হয়েছে, নো, নট অ্যাট অল। ইনডেমনিটি আপনি গুগলে যান, আপনি আমাদের আইনের বইগুলো পড়ুন, উনি তো একজন আইনজীবী, উনি তো আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন। এটা হলো 75 সালের, দুঃখিত,
শেখ মুজিবুর রহমান যখন রক্ষী বাহিনী যখন মানে এই র্যাবের মতো বা অন্যান্য যে সমস্ত মানে এক্সট্রা জুডিশিয়াল ফোর্সেসদের মতো যখন এরকম অ্যাবডাকশন করতো, ডিসঅ্যাপিয়ার করে দিত মানুষকে, তখন রক্ষী বাহিনী এই কাজগুলো করত। তখন সাম্যবাদী দলটা অ্যাট দ্যাট টাইম ওটা নিষিদ্ধ সংগঠন ছিল। তো সাম্যবাদী দলের নেতা আপনার কমরেড শান্তি সেন ছিল ওয়ান্টেড। তাকে না পেয়ে তার ছেলে চঞ্চল সেনকে গ্রেপ্তার করলো, তার স্ত্রী অরুণা সেনকে গ্রেপ্তার করলো। তখন এখন তো হেভিয়াস কার্পাস বলে শব্দটার সাথে এখনকার জেনারেশন খুব বেশি পরিচিত না, এখন বিধানও আছে কিনা যাই না, ইউর লয়ার আপনি জানেন ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন এই চঞ্চল সেন কিশোর 13-14 বছর বয়সী একটি ছেলে, শান্তি সেনের ছেলে। শেখ মুজিবের আমলে এই ঘটনাটা ঘটলো। শেখ হাসিনা যেটা বাবাকে না পেয়ে ছেলেকে নিয়ে যেত, স্ত্রীকে নিয়ে যেত, এরকম তখন ওরকম ওই ধরনের ব্যবস্থাই ছিল। তো চঞ্চল সেনকে গ্রেপ্তার করার পরে এটা আদালতকে জানানো হয় না, আইনে তো আছে তাকে একটা মানে তাকে প্রডিউস করতে হবে কোর্টে, তার বিরুদ্ধে কোনো চার্জেস না এনে তাকে কোর্টে প্রডিউস না করে তাকে মানে গুমের মতো করে রাখলো। অ্যাট দ্যাট টাইম ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং অন্য আরও 2-1 আইনজীবীর সাথে তারা একটা হেভিয়াস কার্পাস করলেন উচ্চ আদালতে। এবং তখন তো আদালত অনেক মানে ইন্ডিপেন্ডেন্টলি তারা ফাংশন করতে পারতেন, রোল করতে, মানে সেই ধরনের সাহসী বিচারপতি ছিল। আমি যেটা বলতে চাই, সব কিছু আইনে লেখা থাকে না, সাহস একটা ব্যাপার থাকে। তখন তারা ওই চঞ্চল সেনকে প্রডিউস করার জন্য, সেই কিশোরকে প্রডিউস করার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হলো। তখন তড়িঘড়ি করে, এবং এটার জন্য যারা পারপেট্রেটর, যারা এটার জন্য দায়ী, যে প্রতিষ্ঠান রক্ষী বাহিনী ইত্যাদি বা তাদের কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতের নির্দেশ ছিল। ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ইনডেমনিটি দিল শেখ মুজিবুর রহমানের সরকার, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড, এবং রক্ষী বাহিনীর এই কর্মকাণ্ডকে কোশ্চেন করা যাবে না। তো বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট যে ইনডেমনিটি দেওয়ার যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান আমলে রক্ষী বাহিনীকে ইনডেমনিটি দেওয়া হলো, হোয়াট এভার। তো এখন এই যে তাদের যে মানে গণতন্ত্র বিরোধী শাসন, গণতন্ত্রের বিরুদ্ধে তাদের যে অবস্থান, মত প্রকাশকে বন্ধ করে দেওয়ার যে মানে তাদের যে মানে অবস্থান, তো এই জিনিস, আর এর সাথে তো লুটপাট, মানে অবারিত লুটপাট, এটা উনি যে হিসেবটা দিয়েছেন এটা স্বাধীনতার পরেও ছিল। এখন আমি মুদ্রা কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা অপরচুনিটি ছিল 72 সালে পরে দেশটাকে রিবিল্ড করার। সেটা তৎকালীন শাসকদের জবাবদিহীন শাসন ব্যবস্থার জন্য, গণতন্ত্রের প্রতি তাদের অবজ্ঞার জন্য আমরা সেই সুযোগটা, অপরচুনিটি আমরা গ্রাব করতে পারিনি, আমরা কাজে লাগাতে পারিনি। 75-এর মানে আপনার 7 নভেম্বরে যে সিপাহী জনতার অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু একটা নতুন ধরনের অপরচুনিটি আমাদের তৈরি করলো। ইয়েস, সেই অপরচুনিটি থেকে আমরা যদি একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমরা বহুদলীয় শাসন ব্যবস্থার দিকে গিয়েছি, আমরা ইকোনমিক ইমানসিপেশনের ক্ষেত্রে আমরা মুক্তবাজার অর্থনীতির কথা আমরা বলেছি, সংবাদপত্রের স্বাধীনতার কথা, অনেকগুলো মানে খাত আপনার মানে এগিয়েছিল। বিচারক নিয়োগের বেলায় আপনার সেটা ছিল আপনার যেটা মানে কি বলে, আপনি ভালো বলতে পারবেন, শেখ মুজিবুর রহমান আমলে যেমন সরাসরি প্রধান বিচারপতি নিয়োগ করতেন, ওই বিধানটা রহিত করা হলো, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, অনেকগুলো অগ্রগতি হয়েছিল। বাট সেটাকে আমরা ধরে রাখতে পারিনি বিকজ অফ আপনার 82-তে হোসেন মোহাম্মদ এরশাদ যখন আপনার সামরিক শাসন জারি করলেন, তার মানে আবারও কিন্তু বাংলাদেশ তার গতিমুখটা আবার মানে বিচ্যুত হলো। এখন আপনি আসেন এরপর 90 আবার এইটাকে আবার একটা 9 বছর একটা ফাইট করতে হলো, যেটা আমাদের সময়ে, আমাদের ছাত্র জীবনের সময়, আমাদের সময় কথাটা আমরা খুব গর্বের সঙ্গে বলি, কারণ 9টা বছর আমরা রিল্যান্টলেসলি ফাইট করেছি। আমরা একটা সামরিক জান্তার বিরুদ্ধে আমরা সত্যি 60s পরে প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট স্টুডেন্ট মুভমেন্ট অ্যাট দ্যাট টাইম। তো তখন আমি ছাত্রকর্মী ছিলাম, আমি বিএনপির ছাত্র সংগ্রহের প্রেসিডেন্টও ছিলাম, এবং আমরা এরশাদের মানে পতনও ঘটিয়েছি। তো পতন ঘটানোর পরে প্রতিটি পরিবর্তনের পরে মানুষ একটা স্বপ্ন দেখে, মানুষের একটা আকাঙ্ক্ষা জন্ম নেয়। আমরা কিন্তু সেই 90 সালের যে এরশাদের পতন ঘটলো, এবং আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে যে গভর্নমেন্ট হলো, ওটাকে ঠিক অ্যাবসলিউটলি আমি এটাকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমি বলি না, রাদার ওটাকে আমরা মানে ওই প্রেসিডেন্টের মতোই
প্রধানমন্ত্রী শাসিত এক ধরনের ব্যবস্থা, জাস্ট মানে এরকম এটা খুব বড় মাপের পরিবর্তন যদিও হয়নি, কিন্তু মানুষের মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল যে সামরিক শাসন ফিরে আসবে না, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, বা মানুষের মৌলিক অধিকার রিকগনাইজ করা হবে, তাই না? তো এই জিনিসগুলো মানে আমরা 90 সালের পরে যদিও মানে আমাদের পার্লামেন্টারি প্র্যাকটিস হচ্ছিল, পার্লামেন্টারি কমিটিসগুলো ফাংশন করছিল ইত্যাদি, ওই মুহূর্তে যদি শেখ হাসিনা মানে আওয়ামী লীগ তখন অপোজিশন, তারা যদি সহযোগিতা করতেন, পার্লামেন্টে থাকতেন এবং একটা যেটাকে বলে অপোজিশন হিসেবে তারা যদি স্ট্রং ক্রিটিসিজমের দিকে যদি যেতেন, পার্লামেন্ট বয়কট না করে একটা অচলাবস্থার সৃষ্টি না করতেন, কারণ তখন একেবারে গণতন্ত্রের একটা হাঁটি পা অবস্থা, ওটা একটা আমরা বড় ধরনের মানে বাধার সম্মুখীন হলাম। এরপরে ইতিহাস আপনারা জানেন, 1/11-এর ঘটনা, 1/11-এর পরে যে ঘটনা, ওটা তো আমি বলি ইট ওয়াজ এ টোটালি ডিজাইন্ড ইলেকশন। 2009 সালে ইন্ডিয়া শেখ হাসিনা গভর্নমেন্ট কিন্তু স্টল করবে, সেটার জন্য 1/11 ক্রিয়েট করা ছিল, সেটার জন্য খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে, তারেক রহমানকে আপনার কারাগারে নেওয়া হয়েছে, সমস্ত ঘটনাটা অনলি টু ব্রিং ব্যাক শেখ হাসিনা। যেই শেখ হাসিনা মানে 75 সালের মানে 15 আগস্টের পরে শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থার যে একটা জবনিকাপাত ঘটলো, এটা ইন্ডিয়াটা মানে আপনার সাথে আমি আলোচনা আগে একটা ট্রমা নিয়ে একটা আলোচনা করছিলাম, মানে ইন্ডিয়া এতটা ট্রমাটাইজড হয়েছিল যে 25 বছরের মানে মৈত্রী চুক্তি ছিল আওয়ামী লীগের তৎকালীন 72 সালের গভর্নমেন্টের সাথে, ডিসপাইট এভরিথিং তারা তো একটা মানে কি বলে একটা ইন্ডিয়ান পটিজ টাইপের একটা গভর্নমেন্ট তারা ইনস্টল করে ফেলেছিল 72 সালে। সেই গভর্নমেন্টটা এইভাবে মানে পতন হয়ে যাবে, শেখ মুজিবুর রহমান উইথ ফ্যামিলি তারা মানে সেটাই আবার তারা হচ্ছে রিইনস্টল করলো। এটা তারা ভাবতে পারেনি ইন্ডিয়া, যদিও ইন্ডিয়া ইন্টারভেন করেনি, বাট ইন্ডিয়া প্রত্যক্ষ করেছে পুরো পরিস্থিতি। এইটা তারা মানে আপনার 1/11-এর ঘটনার মধ্য দিয়ে তারা আর ঝুঁকি নিতে চায়নি, তারা চেয়েছিল টোটালি 25 বছর, মিনওয়াইল বোধহয় 25 বছর মৈত্রী চুক্তিটাও এক্সপায়ার করে গিয়েছিল। তো তারা যেটা চেয়েছিল মানে পালাক্রমে ওই একটা ভারতীয় একটা মানে আধিপত্যবাদের মানে ছত্রছায়ায় তাদের অনুগত একটা সরকার বাংলাদেশ রুল করবে পারপেচুয়ালি, ইট ওয়াজ দেয়ার ডিজাইন 24 পর্যন্ত, 24, এবং এটি তারা, এবং সবচেয়ে আমাকে যদি আমি প্রজেক্ট কয়েকটা মিনিট নেই, সেটা হচ্ছে কি শেখ হাসিনার 15 বছরের শাসনামলের মধ্যে মানে প্রশাসনের মধ্যে বলে, মিলিটারির মধ্যে, আমি আমার ধারণা মিলিটারির মধ্যেও আপনার অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন, মানে পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি বিজনেস কমিউনিটি, সবার মধ্যে মানে এমন একটা হাইপ শব্দটা বোধহয় খুব অ্যাপ্রোপ্রিয়েট না, অর্থাৎ এমন একটা ভাব সঞ্চার করেছিল যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিলে টেকা যাবে না। এটা ব্যবসায় ভাবা শুরু করে দিল, প্রশাসন ভাবা শুরু করে দিল, ক্যাবিনেট সেক্রেটারি ডিভিশন তারা ভাবা শুরু করলো, পুলিশ ভাবা শুরু করলো, প্রবাবলি মিলিটারিদের মধ্যে, মিলিটারি তো একটা বিচ্ছিন্ন দ্বীপের কেউ নন, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, তাই না? তো ফলে তাদের মধ্যে যদি এই ধরনের একটা ভাবনা সঞ্চারিত হয়ে থাকে যে শেখ হাসিনা একটা অপরাজেয় শক্তি এবং মানে ইন্ডিয়ার দ্বারা এতভাবে প্রতিরোধ মানে থাকবে বা প্রোটেক্টেড থাকবে যেখানে মানে মানুষের প্রতিবাদ, মানুষের বিক্ষোভ এখানে কোনোই কাজ আসবে না। বাট আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ একজন তো আছেন, তিনি কি শুধু ইজ্জত দান করেন? তিনি কি শুধু ইজ্জত দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন কি যারা আল্লাহর হুকুমের বাইরে যারা চলে যান আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন না? তো কোরআন আল্লাহ মানে প্রমিস না, মানে এটা তো তার বর্ণনা আছে যে আমি তাদেরকে আরো লাঞ্ছিত হওয়ার জন্য তাদেরকে আমি কিছু ক্ষণ সময় মুহূর্ত তাদেরকে দেই, সো দ্যাট আরো যাতে কারাপশন করতে পারে, আরো কারাপ্ট করতে পারে, আরো পাপের ভারে নিমজ্জিত হয়ে যেতে পারে, তারপরে তাদেরকে টেনে হেঁচড়ে তাদেরকে মানে জাহান্নামের আগুনে ছুড়ে দেওয়া হবে। দিজ আর অল মানে স্টেটমেন্টস, এটা হলি কোরআনে আছে, আমি বিং এ মুসলিম বিশ্বাস করি। তো এই যে আমরা অনেক সময় কেউ মন্ত্রী হলে, প্রধানমন্ত্রী হলে যে সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। আমাদের সামনে বিভিন্ন শাসক যে নিগ্রহের মধ্যে পড়েছেন, যে বেজ্জতির মধ্যে পড়েছেন, যে লাঞ্ছনার মধ্যে পড়েছেন, সেইটা আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যে বান্দাকে আপনি 15টা বছর এইভাবে নিগ্রহ করেছেন, সেটার উদাহরণ 24, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন কি তার এই মানে অসহায় বান্দাদের
ক্ষোভ, আরতি, মানে তাদের মনের আকাঙ্ক্ষা, এগুলো কি আল্লাহ শোনেন না? সার্টেনলি ইট ওয়াজ হার্ড। এবং মানে এবং হাসিনার পতন ঘটেছে। তো সুতরাং যত বড় জালেম হোক আর যত বড় জুলুমকারী হোক না কেন, দিনের শেষে আজ হোক আর কাল হোক, তাকে অবশ্যই 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 তাকে মানে পতনের মুখে যেতে হবে, লাঞ্ছনার মধ্য দিয়ে তাকে যেতে হবে। তা আমি বলতে চাচ্ছি যে আমি আরেকটু একটা বিরতি নেব, এসে শুনবো আপনার কাছ থেকে। দর্শক, শুনছিলাম আমরা জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ। কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর নিয়ে। জনাব আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসবো। সময় পাবো 3 মিনিট, এর মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে বলার চেষ্টা করছিলেন জুলাই গণঅভ্যুত্থান। আমি আপনাকে বলছিলাম 72 সাল থেকে 24 পর্যন্ত বিভিন্ন সুযোগগুলো আসে, মানে আমরা কিভাবে সুযোগগুলো হারিয়েছি, সুযোগগুলো হারাই, হাতছাড়া হয়, তাই না? মানুষের মানে হতাশা বাড়ে ইত্যাদি ইত্যাদি। তো 24-এর আকাঙ্ক্ষাটা কিন্তু অনেক আকাশচুম্বী, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা তো একেবারেই কোনো পলিটিক্যাল পার্টি অর্কেস্ট্রেটেড মুভমেন্ট ছিল না। এটা একেবারেই মানে মানে নারী মানে সবার অংশগ্রহণ ছিল, সবার অংশ, এক্স্যাক্টলি, যদি সবাই, এবং সবাই এটাকে একটা নিজেদের দায়িত্ব মনে করেছিল যে এই ফ্যাসিস্ট সরকারটাকে উচ্ছেদ করা, এই দেশের কাছ থেকে সরকারটাকে নামিয়ে দেওয়া, এটা সবার যার যার মানে জব মনে করেছিল শুধু, এবং দে ডিড ইট। খুবই মানে এটা একটা বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে। আচ্ছা, হোয়াট এভার। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখন মানুষের প্রত্যাশা হচ্ছে এমন যেন আর না ঘটে। এক্স্যাক্টলি, ফলে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিঃসন্দেহে সৃষ্টি হয়েছে যে আমরা সেই অন্ধকারের জায়গাটিতে, অন্ধকার জগতে আমরা ফেরত যেতে চাই না। আমি অন্ধকার বলতে এন্টায়ার মানে আওয়ামী রেজিমের সময় যা যা ঘটতো, যা যা আমরা দেখেছি, উনি অনেকগুলো বলছেন, যেমন আমাকে কোর্টে যেতে হয় না, হাজিরার ভয় থাকে না, ইত্যাদি, মিথ্যা মামলার ভয়, এগুলো এটা তো আমাদের লেভেলে, খুবই খুবই ম্যাক্রো লেভেলে। বাট সাধারণ মানুষের জীবনের ব্যাপারটা তো অনেক বড়, রাষ্ট্রের ক্ষেত্রে তো অনেক বড়। আজকে দুদকের হেডকে চেয়ারম্যান বলে নাকি দুদককে, আচ্ছা, উনি যেটা জানালেন যে একেবারেই প্রচন্ড মাত্রার দুর্নীতি হয়েছে, এবং এটাকে অনেকটা গায়ের জোরে সেই পদ্মা সেতু দুর্নীতির প্রক্রিয়াটা, মামলা তদন্তের বিষয়টা থামিয়ে দেওয়া হয়েছিল। তাই এই যে জাতীয় যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর তো আসলে মানে সারফেসে আসা উচিত, তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত, এবং এই ধরনের ঘটনা যাতে অন্য কেউ করে পার না পায়, এই ব্যবস্থাগুলো তো হওয়া উচিত। আমাদের দেশে আমরা কি দেখেছি, মানে যদি আমি দুর্নীতি অন্যগুলো বাদও দেই, দেখবেন যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইস্যুতে দেখবেন চেয়ারম্যানের সাধারণত শুক্রবার দিন এলাকায় যায়। আমি যেটাকে এলাকার জনসভা বলতে শুক্রবারের চেয়ারম্যান বলি। আমাদেরকে আবার একটা শুক্রবারের চেয়ারম্যান পেতে হবে কিনা? আমরা তো চাই যে আমাদের জনপ্রতিনিধি যিনি থাকবেন, তিনি সপ্তাহ 5 দিনই তিনি থাকবেন, মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আমরা তো চাই যে এমপি হোস্টেলটাকে হোস্টেলই কনসিডার করা হোক, ওটা যেন একটা বসবাস করার জায়গা না হয়। অধিবেশন শেষ হবে, এমপি উইল কাম টু দেয়ার রেসপেক্টিভ কনস্টিটিউয়েন্সিস, সেখানে তারা থাকবে। এমপিদের বেতন কেন এটা হবে? এমপিদের বেতন আরও 3 গুণ বাড়িয়ে দেন। পার্লামেন্টের যিনি এমপি হবেন, আমি মানে যে বলছি কি আকাঙ্ক্ষা, মানে আমি নাগরিক, আমারও তো একটা আকাঙ্ক্ষা আছে। আমার আকাঙ্ক্ষাটা হচ্ছে যে এমপির জবটা, এমপির কাজটা এটা ফুল টাইম হওয়া উচিত। এটার মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য মানে করার কাজে এনগেজ থাকতে পারবে না, তার নিজস্ব বিজনেস অফিসে বসে কাজ করতে পারবে না, লয়ার সাহেব উনি, ব্যারিস্টার সাহেব উনি ওনার চেম্বারে যেতে পারবেন না। হি উইল ডু হিজ ওন মানে অনলি পার্লামেন্টারি জব। এই কাজগুলো করবেন। অধিবেশন শেষ হওয়ার পরে উনি ওনার পার্লামেন্টের হোস্টেলটা মানে তালা চাবি মারবেন, মারার পরে সুটকেস, বিলেতে যেটা হয় উনি জানেন, আমেরিকায় যেটা হয়, এমনকি ইন্ডিয়াতে যার যার রাজ্যে চলে যাচ্ছে। শুধুমাত্র আমরা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে বিকানিস স্কুলে ভর্তি করাইতে হবে, নর্থ সাউথে পড়াইতে হবে, তারপর আমাদের খেদির মা তাদের আকাঙ্ক্ষার জন্য হবে আমাদের একটা ফ্ল্যাট বাড়ি ঢাকা হইলে কেমন হয়, একটা বাড়ি হইলে কেমন হয়, বসুন্ধরা একটা প্লট হইলে কেমন, ইত্যাদি ইত্যাদি। নো, এইগুলো মানুষের আকাঙ্ক্ষা না, এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা থানায় অটোমেটিক কেস হবে, পয়সা লাগবে না, চাকরির জন্য টাকা লাগবে না, ঘুষ হবে না, তাই না? আমার এমপি 5 বছর জন্য মোগল সম্রাট হয়ে যাবেন না, তাই না? আমার মন্ত্রী আখের গুছানোর জন্য তিনি মন্ত্রিত্ব করবেন না, আমার মন্ত্রীরা নিজেদেরকে ভিআইপি ভাববেন না, তাকে কেন পেছনের গলি দিয়ে, তাকে কেন ওই ভিআইপি কি কয়টারে প্রটোকল মানে একটা নিরাপত্তা প্রটোকল আলাদা, মানে ভিআইপি গেট দিয়ে তারা কেন যেতে হবে? একজন এমপি কি সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়ায় সে ইমিগ্রেশন করতে পারে না? আমি তো করতাম, আমি যদি এমপি পদ, আমি আপনাকে বলছি, আমি আমার দর্শকের সামনে বলছি, আমি কখনই
আমি এমপি অবস্থা কখনই আমি ভিআইপি টিভি ব্যবহার করি আবার সাধারণ মানুষের আরো মধ্যে। শুনবো আপনার এইগুলি হচ্ছে আকাঙ্ক্ষা এই যে এই আকাঙ্ক্ষাগুলো মানুষ আকাঙ্ক্ষা দেখতে চায়। আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রগতি দেখছেন কিনা, মানে বাস্তবায়নের যে কাজগুলো চলছে সেখানে তো আমরা অনেক মত দ্বিমত অনেক কিছু দেখছি, দেখে আবার হতাশও হচ্ছেন সাধারণ মানুষ, যদি বলেন। একটা বিষয় হচ্ছে যে আকাঙ্ক্ষা তো রিলেটিভ। আপনি জি। যদি গ্রামের একজন মানুষকে জিজ্ঞেস করেন তার জীবনের আকাঙ্ক্ষা একরকম হবে, শহরের মানুষের আকাঙ্ক্ষা একরকম, সচ্ছল মানুষের আকাঙ্ক্ষা একরকম, অসচ্ছলের আকাঙ্ক্ষা একরকম। আমার কাছে মনে হয়েছে রাষ্ট্র সাপেক্ষে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে যে এই জনপদটা এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই। আপনি ৭১ সালে একটা ভূখণ্ড পেয়েছেন, একটা মানচিত্র হয়েছে, কিন্তু আসলে এটা রাষ্ট্র হয়নি এখনো। জি, তো আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে যে পলিটি হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, মানে আপনি একটা রাজনৈতিক সম্প্রদায়, একটা জাতি হয়ে ওঠার যে লড়াইটা, আপনি দেখেন যে আমরা এখনো কি নিয়ে আলোচনা করছি যে একটা নির্বাচন, ভালো নির্বাচন দরকার। নির্বাচন করা যায় কি? ৬৬ সালে যখন শেখ মুজিব ৬ দফা দিল, এটার প্রথম দফা কি ছিল? নির্বাচন। ৬৬, ৬৭, ৬৮, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন। ৭০টা ভালো নির্বাচন। তো এখন আপনি চিন্তা করেন, আপনি ২০২৫ সালে ঐক্যমত কমিশন আলোচনা করছে একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে, প্রাতিষ্ঠানিক সংস্কার কোথায় কোথায় করা দরকার, নির্বাচন কমিশনার, নির্বাচনী আইন, ক্যাম্পেইনের বিধিমালাগুলো কেমন হওয়া দরকার। তাহলে কি আসলে আমরা এগোলাম? আমরা তো এখনো ৬৬তে রয়ে গেছি। ৬৬তে এই আমার বাপদাদারা দাবি করেছিল একটা ভালো নির্বাচনের জন্য, এখনো আমাকে আলোচনা করতে হচ্ছে ঐক্যমত্য কমিশনে একটা ভালো নির্বাচনের জন্য। তাহলে এই ক্রাইসিসটা কেন? এই ক্রাইসিসটা হলো যে আপনার ভূখণ্ডটা এখনো রাষ্ট্র হয়নি। আপনার এই যে ২০ কোটি মানুষ এই দেশে থাকেন, ওনারা এই দেশের নাগরিক হন নাই, ওনারা থাকেন বাসিন্দাদের মতো থাকেন আর কি। বাসিন্দা কীরকম? সুন্দরবনে পশু পাখি থাকে না? সে ধরেন একটা বাঘ সুন্দরবনের বাংলাদেশ অংশ একটা হরিণ শিকার করতে 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 সে কিন্তু অগোচরে ইন্ডিয়ান অংশে চলে যায়। আবার একটা ইন্ডিয়ান অংশের একটা কুমির একটা হরিণ ধরতে ধরতে নদী পার হয়ে আবার বাংলাদেশ অংশে চলে আসে। বিএসএফ কি গুলি করে? কাউকে গ্রেফতার করছে? নিয়ে গেছে? ফেলানির মতো লাশ ঝুলায় রাখছে? কেন করে না? কারণ সীমান্ত রক্ষার প্রশ্ন বাসিন্দাদের জন্য আসে না, নাগরিকদের প্রশ্নে আসে। আর নাগরিক প্রশ্নই হচ্ছে এলিয়েনের কোশ্চেন আসে, যে কে আমার রাষ্ট্রের নাগরিক না। এই জন্য পৃথিবীর সব দেশে দেখবেন বিদেশি, ইমিগ্রেন্ট, এলিয়েনদের আলাদা অ্যাক্ট আছে, যে ওই যারা নাগরিক না তাদেরকে আপনি সীমান্তে ক্রস করলে কিভাবে ডিল করবেন। তাহলে বাংলাদেশের মানুষের অবস্থাটা হয়েছে তাই, আমরা জাতি এখনো হচ্ছে যে আপনার সেই 17th সেঞ্চুরি 18th সেঞ্চুরি যদি সেই ট্রিটি, ওয়েস্টফেলিয়ান ট্রিটি পড়েন, যে রাষ্ট্র করার যে আইন, সেই কাঠামোর ভিতরে আমরা এখনো বসবাস করছি। অতএব এই সংকটটা হচ্ছে আমার জাতির জাতি না হয়ে ওঠার সংকট। এই জন্য দেখবেন যে আপনি দেখবেন প্রতিটা ক্রাইসিস ঘুরে ফিরে দেখবেন 3-4টা ক্রাইসিসে আসে। আপনি 50-এর দশকে আমাদের রাজনীতিবিদদের লেখা পড়েন, 60-এর দশকের রাজনীতিবিদদের লেখা পড়েন, 70-এর দশকের আমলাদের লেখা পড়েন, 90-এর দশকের আমলাদের লেখা পড়েন, আপনি দেখবেন প্রত্যেকটা বইয়ের পরতে পরতে একই সমস্যা, সংকটের কথা বলা আছে। আপনি যিনি 73 সালে রিটায়ার করছেন আর যিনি 93 সালে রিটায়ার করছেন, দেখবেন দুজনের মধ্যে একই ফ্রাস্ট্রেশন আছে, একই জিনিস। মানে মনে হচ্ছে যে এখানে অনেক কিছু হচ্ছে। ওই যে নোয়াখালীর ভাষায় একটা কথা আছে আর কি, যে হাতে হাডে বেশি আজ্ঞায় কম। মানে আপনি ক্রমান্বয়ে যে মাইকেল জ্যাকসনের মুনওয়াক দেখছেন না? জি জি। সে কিন্তু আসলে মনে হচ্ছে সে আসলে হাঁটতেছে, সে কিন্তু আসলে কোথাও হাঁটতেছে না, কিন্তু সে একই জায়গাতে আছে। তো কন্টিনিউ হাঁটে কিন্তু আগায় না। আমার রাষ্ট্রের, আমার জাতির অবস্থাটা হয়েছে, আমার এখানকার রাজনীতিবিদ, পলিটিক্যাল পার্টি মনে হচ্ছে আমি 73 থেকে 83-তে আসছি, 75 থেকে 90-তে আসছি, 90 থেকে 2007-এ আসছি, 7 থেকে 24-এ আসছি, খালি হাঁটে কিন্তু আজ্ঞা হয় না। দেখবেন নির্বাচনটা আমরা 66-তে চলে গেছি। আমরা ওই যে মই খেলা মনে আছে না, লুডো খেলতে যাইতাম, যে আপনি আসতেছেন সাপের মধ্যে পড়ে গেছেন, আবার 66-তে চলে গেছেন। এবার আগাবো কিনা এটা একটু জানবো আপনার কাছে। একটা বিরতি নেই, বিরতি থেকে এসে জানবো। দর্শক, আবারও বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। সাথে বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল গণতন্ত্র কথা বলছিলাম জুলাই অভ্যুত্থানের 1 বছর নিয়ে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি বলছেন দুজনই আসাদুজ্জামান পেয়েছি আজকে। এই যে প্রত্যাশা তো অনেক, কিন্তু এখন যে কার্যক্রম কর্মকাণ্ডগুলো চলছে, এগুলো কি প্রত্যাশা পূরণ করবে আপনার কি মনে হয়? প্রত্যাশা পূরণের জন্য হচ্ছে যে মাথায় রাখতে হবে যে সবকিছুতে একমত হওয়ার নাম হচ্ছে স্বপ্ন পূরণ না। জি। আবার সবকিছুতে দ্বিমত হয়ে যাচ্ছে বলেই হচ্ছে আমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, ব্যাপারটা তা না। বাংলাদেশের হিস্ট্রিতে দেখেন, রাজনৈতিক দলগুলো 2 কারণে মোটা দাগে একমত হয়, একসাথে হয়। একটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলনে তারা একত্রিত হয়,
আর দ্বিতীয়ত হচ্ছে ভোটের রাজনীতিতে তারা একত্রিত হয়। বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম রাজনৈতিক দলগুলো একত্রিত হচ্ছে যেখানে রাষ্ট্রকে নিয়ে কথা বলার জন্য, দেশকে নিয়ে কথা বলার জন্য। এটা আমার হিস্ট্রিতে কখনো এই ঘটনাটা ঘটে নাই। অতএব এই ঐক্যমত্য কমিশনে যদি কোনো কিছু একমত না হয়, এই যে আমরা বসার যে মনস্তত্ত্বটা তৈরি হয়েছে, এটাকে আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি। এবং এটার মধ্য দিয়ে কিন্তু একটা গণপরিষদ বসে গেছে, ইটস এ কাইন্ড অফ এ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, যেখানে আপনার এই 6 জনের একটা টিম স্পিকারের প্যানেলের দায়িত্ব পালন করছে এবং সবাই ইস্যু ভিত্তিতে আলোচনা করছে এবং যথেষ্ট সবাই মতামত দিচ্ছে। এই মতামতের আপনি মানে ন্যায্যতা নিয়ে আলাপ করতে পারেন, দ্বিমত করতে পারেন, এবং এটা আমরা করিও খুবই ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজে সেখানে দ্বিমত করা হয়। তো এই জায়গাটাতে আমি একটা বড় আশার জায়গা দেখতে পাচ্ছি আর কি। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কনভারসেশন শুরু হওয়ার বেনিফিট হচ্ছে তরুণরা, ভোটাররা এডুকেটেড হচ্ছে, বিটিভি সম্প্রচার করছে, দেখছে সবাই যে বুড়ো খোকারা মিলে কি এখানে কি করছে, তারা কি ক্ষেত খামারি করছে, তারা কি এখানে ওই মানে বাউলের নাচ গানের আয়োজন করতেছে, তারা কি এখানে মমতাজ আর আসাদুজ্জামান নূরের বাকের ভাইয়ের স্ক্রিপ্ট বানাচ্ছে, কি করতেছে। অতএব সেই জায়গাটাতেও সবাই সচেতন। তো আমি আশাবাদী এই কারণে যে এই প্রসেসের মধ্য দিয়েই পরিবর্তন হয়, জেনারেশনাল চিন্তার পরিবর্তন। অনেক ধন্যবাদ আপনাকে যেমন রিপন। আসলে আপনার মানুষের আকাঙ্ক্ষার বাইরে অবস্থান করার কোনো সুযোগ নেই। আমি যদি আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা কোটেশন দিয়ে যদি আমার বক্তব্যটা শেষ করতে চাই, প্রায় উনি একটা কথা বলেছেন যে 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি। উনি কিন্তু এই কথাটা পার্টির নেতাকর্মীদের সবার সামনে প্রত্যেকটা বিভাগে উনি কর্মী সমাবেশে কথাগুলো বলেছেন যে এক না, অর্থাৎ 5ই আগস্টের আপনি যেই ধরনের রাজনীতি দেখেছেন, আপনি ওই ধরনের রাজনীতি আপনাকে ইন্ট্রোডিউস করবেন, ওটা ক্যারি করবেন, এটা মানুষ নেবে না। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আপনার রাজনীতির মনোজগতের একটা বড় মাপের পরিবর্তন ঘটেছে, এটা হচ্ছে সত্য কথা। এখনকার যেই জেনারেশন, ইয়াং জেনারেশন, আমি যদি ছাত্রছাত্রীদের কথা যদি বলি, তারা এটা কোনোভাবেই গ্রহণ করবে। তিনি যে ইভেন আপনার কর্মীদের মধ্যে হয়েছে নেতা, এমনকি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ, যদি বিটিভির কথা বলেন, বিটিভিতে পলিটিক্যাল পার্টির বিভিন্ন টিমরা কথা বলছেন, যার যার পার্টির মনোনীত টিমরা কথা বলছেন, কার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এর মধ্যে অ্যারোগেন্সি আছে কিনা, পোলাইটনেস আছে কিনা, অ্যাকোমোডেটিভ কিনা, এইগুলো পর্যন্ত মানুষ খেয়াল করে, এগুলো আলোচনা হচ্ছে। সুতরাং আমি মনে করি একটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে যে যেটা উনি বললেন, একটা আলোচনা হচ্ছে, একটা সবাই জানতে পারছে, এবং এই জানার মধ্য থেকে অনেকের পক্ষেই অনেক কিছু ডিক্লাইন করা সম্ভব হচ্ছে না। সবচেয়ে আরও যদি বলি, যেমন আমাদের দলের কথাই যদি বলি, আমি একেবারে শেষের দিকে আমাদের দলের কথা যে আমরা 10 বছর প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারটা মেনে নিছি, অথচ আপনি যে জার্মানের মতো একটা দেশ যদি চিন্তা করেন, অ্যাঙ্গেলা মার্কেল, মিসেস মার্কেল 16 বছরে একটা না তিনি মানে চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন, তাই না? তাতে কি গণতন্ত্র ব্যাহত হয়েছিল? হয়নি। কিন্তু বিএনপি তো এই যে ছাড় দেওয়ার, আমি বলছি ছাড় দেওয়ার মনোভাব, অ্যাকোমোডেট, অন্যের আইডিয়াকে অ্যাকোমোডেট করার, রেসপেক্ট করার যে মনোভাব, এটা আসার দিক আসছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর নিয়ে। পরিবর্তনের কথা বলা হচ্ছিল যে প্রতিবারই বিভিন্ন আন্দোলনের পর বাংলাদেশ অনেক প্রত্যাশা নিয়ে বসে, সেই জায়গায় হতাশ হতে হয়। এবার অন্তত বাংলাদেশের রাজনৈতিক দল এবং জাতির কর্ণধার যারা বসছেন, কথা বলছেন, তারা জাতিকে হতাশ করবেন না, এটা সবার মতো আমাদেরও প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি।